হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেট থিওরি স্টার্ট করছি। এই সেট থিওরি চ্যাপ্টারটা প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে। বিভিন্ন নোটেশন প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রায় কাজে লাগে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 11 এর একটা বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? তো এই সেট থিওরিটা আমাদের সকলের উচিত এটা খুব ভালোভাবে পড়া। তো আজকের ক্লাসটা যদি কেউ দেখো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেটের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং পরবর্তী আরো দুটো ভিডিও আমি বানাবো। সেই ভিডিও দুটো যদি তোমরা কেউ কমপ্লিট করো, সেট নিয়ে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা টপিকটা স্টার্ট করছি। ওকে? দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে সেট থিওরি। সেট থিওরি। তো এখন বিষয় হচ্ছে এই সেট জিনিসটা কি? ওকে? এই সেটের মানেটা কি? ঠিক আছে? তো প্রথমে আমরা সেটের ডেফিনিশনটা দেখে নেব। তো সেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কালেকশন অফ অবজেক্ট। ঠিক আছে? বিভিন্ন টাইপের অবজেক্টের কালেকশন। ধরো কেউ পেনের কালেকশন করলো, কেউ কমলা লেবুর কালেকশন করলো, কেউ সংখ্যার কালেকশন করলো, ঠিক আছে? এরকম বিভিন্ন অবজেক্টের কালেকশন হচ্ছে সেট। তো সাপোজ আমরা একটা ঝুড়ি নিয়ে নিলাম, ধরো এরকম একটা ঝুড়ি নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমরা ধরো ৪ টে সংখ্যা নিয়ে নিচ্ছি। ১, ২, ৩, ৪। তো এটা দেখো ৪ টে অবজেক্ট বা ৪ টে নাম্বারের একটা কালেকশন। তাহলে এটা একটা সেট হবে। কিন্তু একটা ঝামেলা আছে। প্রত্যেকটা কালেকশনকে কিন্তু সেট বলা যাবে না। তাহলে সেট হওয়ার জন্য কোন কালেকশনকে কি শর্ত মানতে হবে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে? তো প্রথমে আমরা ডেফিনিশন এ চলে যাচ্ছি। ডেফিনিশন। খেয়াল করো, ডেফিনিশনটা আমি আগে পুরোটা লিখছি, তারপর এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, কোন বস্তু সমূহের সংকলন। এই সংকলনের ইংলিশ হচ্ছে কালেকশন। ঠিক আছে? এই টার্মগুলো একটু খেয়াল রাখতে হবে। সংকলনকে সেট বলা হবে যদি ১ নাম্বার কন্ডিশন, ঠিক আছে? টোটাল ৩ টে কন্ডিশন আছে। ১ নম্বর কন্ডিশন হচ্ছে সংকলনটি সুসংজ্ঞায়িত হবে। ওকে? এই সুসংজ্ঞায়িত হবে, এটাকে এক কথায় বলা হয় ওয়েল ডিফাইন্ড হবে। ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড হবে। ওয়েল ডিফাইন্ড। নেক্সট ২ নাম্বার হচ্ছে সংকলনের অন্তর্গত যেকোনো দুটি বস্তু পরস্পর পৃথক হবে। হলো? এটাকে এক কথায় আমরা বলব যে এনি টু অবজেক্টস কি হবে? ডিফারেন্ট হবে। ঠিক আছে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট। নাম্বার ৩, সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম-নিরপেক্ষ হবে। ক্রম-নিরপেক্ষ হবে। এটাকে এক কথায় বলা হয় যে অবজেক্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডারস। তাহলে এই যে ৩ টে কন্ডিশন লিখলাম, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো এই যে কালেকশনটা আমরা নিয়েছিলাম, একটা ঝুড়িতে ৪ টে নাম্বার নিয়েছিলাম ১, ২, ৩, ৪। প্রথম কথা হচ্ছে সংকলনটিকে হতে হবে সুসংজ্ঞায়িত, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড। যেকোনো জিনিস আমি নিয়ে নিলাম হবে না। সেটাকে কিন্তু ওয়েল ডিফাইন্ড হতে হবে। ঠিক আছে? সুসংজ্ঞায়িত হতে হবে। যেমন ১, ২, ৩, ৪ এগুলো সুসংজ্ঞাত। কেন? কারণ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এগুলো ওয়েল ডিফাইন্ড হলো।
সেকেন্ড কন্ডিশন হচ্ছে সংকলন অন্তর্গত যেকোনো দুটি বস্তু পরস্পর পৃথক হবে। ঠিক আছে? মানে একই বস্তু, একই রকম দুটো বস্তু থাকবে। যেমন এখানে খেয়াল করো ১, ২, ৩, ৪ আমরা নিয়েছি তো? তাহলে এই ১, ২, ৩, ৪ কিন্তু প্রত্যেকটা দেখো আলাদা, আলাদা সংখ্যা। তাহলে এলিমেন্ট গুলো কি হচ্ছে? বা বস্তুগুলো কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে। ৩ নম্বর কন্ডিশন দেখো, সংকলন অন্তর্গত বস্তুগুলি ক্রমনিরপেক্ষ হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। অর্ডারের উপর কিন্তু সেটা মেইনটেইন করবে না। অর্থাৎ যেকোনো একটাকে আমরা আগে পরে লিখতে পারি। অর্থাৎ এই যে আমি সেটটা নিয়েছিলাম ১, ২, ৩, ৪ কেউ চাইলে এটাকে 4, 2, 1, 3 ও লিখতে পারে। নো প্রবলেম। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। অর্থাৎ যেকোনো একটাকে আমি আগে পরে লিখতে পারি। কোন সমস্যা নেই। কথা বোঝা গেল? তাহলে কোন একটা কালেকশন সেট হতে গেলে ৩ টে কন্ডিশন ফুলফিল করতে হবে সেই কালেকশনকে। ১ নম্বর কন্ডিশন হচ্ছে কালেকশনটিকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ২ নম্বর কন্ডিশন হচ্ছে কালেকশন অন্তর্গত প্রত্যেকটা বস্তু পৃথক, পৃথক হবে। সেম, সেম হবে না। ৩ নম্বর কন্ডিশন হচ্ছে কালেকশনের অন্তর্গত বস্তুগুলি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। অর্ডারের উপর এটা ডিপেন্ডেন্ট হবে না। ওকে? আচ্ছা। এবার একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া যাক। ঠিক আছে? কাউন্টার এক্সাম্পল অর্থাৎ সেট হবে না এরকম একটা এক্সাম্পল। যেমন দেখো, আমি যদি বলি পৃথিবীর সমস্ত গরিব মানুষের কালেকশন। তাহলে এটা কি সেট হবে? খেয়াল করো, এটা সেট হবে না। কারণ এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। কেন? কারণ একটা মানুষের দৈনিক আয় কত হলে তাকে গরিবের পর্যায়ে ফেলা যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। ঠিক আছে? অর্থাৎ এই যে কালেকশনটা দেওয়া আছে সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। ঠিক আছে? এটা কিন্তু নট নট ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে? কারণ একটা মানুষের আয় কিরকম হলে সে গরিব হবে? এটা তো বলা নেই। কিন্তু এটাকে যদি আমি এরকম বলতাম যে পৃথিবীর সমস্ত গরিব মানুষ বা পৃথিবীর সেই সমস্ত মানুষ যাদের দৈনিক আয় ৳৩০ কম। তাহলে আমি জিনিসটাকে ডিফাইন করে দিলাম। ঠিক আছে? সুতরাং যেকোনো কালেকশনকে সেট হতে গেলে কিন্তু ৩ টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এখানে যে কালেকশনটা আমরা নিলাম যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনটাই ভায়োলেট করে গেল, তাই এটা কিন্তু সেট হবে না। কথা বোঝা গেল? ওকে। তাহলে এটা গেল সেটের ডেফিনিশন। এবার এই সেট পড়ার জন্য কিছু সিম্বলের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে। সিম্বলস। ওকে? এখন বিষয় হচ্ছে কোন একটা কালেকশন আমি নিলাম এবং সে কালেকশনটা ধরে নিলাম সেট। তাহলে সেই সেটের যে অবজেক্ট গুলো থাকবে তাদেরকে কিন্তু অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং পুরো সেটটাকে একটা ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করতে হবে। ফর এক্সাম্পল আমি ওই যে ১ম এ সেটটা নিয়েছিলাম ১, ২, ৩, ৪ হলো? এই যে সেটটা নিয়েছিলাম ১, ২, ৩, ৪ তাহলে এইটা একটা সেট হয়েছিল, এই কালেকশনটা একটা সেট হয়েছিল। তাহলে এই সেটটাকে আমরা লিখবো এইভাবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবজেক্ট গুলো থাকবে। বস্তুগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো এবং এই সেটটাকে আমরা কোন একটা বড় হাতের অক্ষর দিয়ে ডিনোট করব। ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, নো প্রবলেম। কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে। ঠিক আছে? তাহলে সেটের অবজেক্ট গুলো থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এবং সেটটাকে নিজেকে একটা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে। কথা বোঝা গেল? ক্যাপিটাল লেটার দ্বারা। সাপোজ আরেকজন অন্য একটা সেট ডিফাইন করলো। ধরো D, এটাও ক্যাপিটাল নিতে হবে। সে বলল A, B, C, D, নিতেই পারে। বোঝা গেল? আচ্ছা। এখন বিষয় হলো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে বস্তুগুলো আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে বস্তুগুলো আছে অর্থাৎ 1, 2, 3, 4 এই একেকটা বস্তুকে আমরা বলব এলিমেন্ট, এলিমেন্ট। যার বাংলা মানে হচ্ছে উপাদান। ঠিক আছে? তাহলে সেটটা যে সমস্ত বস্তু নিয়ে তৈরি তাদেরকে বলবো এলিমেন্ট বা উপাদান। ওকে? আচ্ছা। এবার একটা বিষয় দেখো, এই যে A সেটটা আমি ডিফাইন করেছি, এই A সেটের ভেতরে দেখো 1 এলিমেন্ট আছে।
তাহলে কোনো একটা এলিমেন্ট কোনো সেটে আছে এটা বোঝানোর জন্য একটা চিহ্ন ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে বিলংস টু। এই এই যে চিহ্নটা ইন্ট্রোডিউস করছি আমি, এই চিহ্নটাকে বলা হচ্ছে বিলংস টু। বিলংস টু, কথা বোঝাতে পারলাম? তাহলে কোনো একটা এলিমেন্ট কোনো সেটে আছে এটা বোঝানোর জন্য কোন চিহ্ন ইউজ করব? বিলংস টু। তাহলে 1 যেহেতু এ সেটে আছে তাই 1 বিলংস টু এ লিখতে হবে। সিমিলারলি 4 এ সেটে আছে তাহলে 4 বিলংস টু এ। সিমিলারলি 3 এ সেটে আছে তাহলে 3 বিলংস টু এ। কথা বোঝা গেল? এবার ধরো আমি এখানে লিখলাম 7, 7 টা কি এতে আছে? এই 7 যে এলিমেন্টটা সেটা কি এতে আছে? নেই। তাহলে এটাকে বিলংস টু আর লিখবো না, এরকম বিলংস টু দিয়ে কেটে দেব। অর্থাৎ এতে নেই। এটার মানে হচ্ছে এতে নেই। এই যে বিলংস টু দেওয়ার পর আমরা কাট দিচ্ছি এভাবে, এটাকে বলা হচ্ছে ডাজ নট বিলং টু। ডাজ নট বিলং টু। বোঝা গেল? তাহলে কোনো একটা এলিমেন্ট কোনো একটা সেটে আছে এটা বোঝানোর জন্য আমরা ইউজ করব বিলংস টু। ওকে? আর কোনো একটা এলিমেন্ট কোনো সেটে নেই এটা বোঝানোর জন্য আমরা ইউজ করব ডাজ নট বিলং টু। ক্লিয়ার? ওকে। এই জায়গাটা চলে গেল সিম্বলটা। আচ্ছা, এরপরে হচ্ছে সেট। ঠিক আছে? যেকোনো সেটকে আমরা দুটো পদ্ধতিতে লিখতে পারি। ওকে? একটা পদ্ধতির নাম হচ্ছে রস্টার ফর্ম, অর্থাৎ সেটকে প্রেজেন্ট করার যে উপায় সেটা হচ্ছে দুটো উপায়। একটা হচ্ছে রস্টার ফর্ম বা রস্টার মেথড এর সাহায্যে আমরা সেটকে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেটা একটু আমি একটু বলে দিই এখানে। প্রেজেন্টেশন অফ সেটস। দুভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। দুভাবে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে রস্টার মেথড বা রস্টার মেথড বা ফর্ম, যা ইচ্ছা। এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার। তো বিষয় হচ্ছে এই রস্টার মেথড আর সেট বিল্ডার মেথডে আমরা কিভাবে একটা সেটকে রিপ্রেজেন্ট করব? খেয়াল করো, ধরো আমি একটা সেট নিলাম এ, অ্যালফাবেট নিচ্ছি এ বি সি ডি ই, এটা একটা রস্টার মেথড বা এই যে পদ্ধতি আমরা সেটটাকে প্রকাশ করেছি এই পদ্ধতিটা হচ্ছে একটা রস্টার মেথড পদ্ধতি। ঠিক আছে? কেন? তো রস্টার মেথড পদ্ধতিতে সেট লেখার উপায় হচ্ছে যে সেটের এলিমেন্ট গুলোকে চাক্ষুষ আমরা দেখতে পারবো। ঠিক আছে? এখানে দেখো এই সেটটা যেভাবে লিখেছি এখানে এলিমেন্ট গুলো হচ্ছে এ বি সি ডি ই, অর্থাৎ কোন সেটের এলিমেন্ট গুলো যদি চাক্ষুষ দেখা যায় তাহলে আমরা বলবো যে ওই সেটটা রস্টার ফর্মে লেখা আছে। ওকে? এখন আমি আরেকটা সেট এখানে ডিফাইন করছি, বি ধরো একটা সেট। তো এখানে লিখলাম এক্স সাচ দ্যাট। আচ্ছা, এখানে এই চিহ্নটা বলে দিই। এই যে চিহ্নটা আমরা ইউজ করছি কোলনের মতো, হ্যাঁ? কোলনের মতো এই চিহ্ন। এই চিহ্নটাকে বলা হচ্ছে সাচ দ্যাট। সাচ দ্যাট এর বাংলা মানে হচ্ছে এমন যে। সাচ দ্যাট। তাহলে সেট বিল্ডার মেথডে সেট লেখার নিয়মটা হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমি এক্স লিখবো, তারপরে সাচ দ্যাট ইউজ করতে হবে, মানে এক্স এর কন্ডিশনটা আমি লিখবো বা এক্স এর পরিচয়টা আমরা দেবো যে এক্সটা কি। এক্স সাচ দ্যাট এক্স ইজ, ধরো লিখলাম ভাওয়েল। হলো? তাহলে বলো তো এই সেটে কিছু কিছু এলিমেন্ট আসবে? অবশ্যই আসবে। আমি এখানে কি লিখলাম? বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইজ ভাওয়েল। তাহলে ভাওয়েল কি কি হয়? পাঁচটা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। তার মানে দেখো এই যে বি সেটটা আমি এখানে প্রেজেন্ট করলাম, এই যে বি সেটটা প্রেজেন্ট করেছি এখানে কিন্তু এলিমেন্ট গুলো লুকিয়ে আছে। ঠিক আছে? এলিমেন্ট গুলো লুকিয়ে আছে, এই কন্ডিশনের ভেতরে এলিমেন্ট গুলো লুকিয়ে আছে। এক্স সাচ দ্যাট এক্স ইজ ওয়াই, এই কন্ডিশনের ভেতরে কিন্তু এলিমেন্ট গুলো লুকিয়ে আছে। তাহলে কি কি এলিমেন্ট আসবে এখানে? এ ই আই ও। বুঝা গেল? তাহলে এটা এটা একটা বেসিক ডিফারেন্স যে রস্টার ফর্মে এলিমেন্ট গুলোকে আমরা চাক্ষুষ দেখতে পাবো, কিন্তু সেট বিল্ডার মেথডে বা সেট বিল্ডার ফর্মে কি হবে?
এলিমেন্ট গুলো কোনো একটা কন্ডিশনের ভেতরে লুকিয়ে থাকবে। যেমন আমি আরেকটা সেট ডিফাইন করছি, ধরো আরেকটা সেট এখানে আমি ডিফাইন করছি, জি x such that 1 less than x less than 5, 1 less than x less than 5 এবং x হলো স্বাভাবিক সংখ্যা। হলো? তাহলে তোমরা সবাই জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 and so on। তাহলে এই সেট এলিমেন্ট গুলো কি কি হবে? 1 থেকে 5 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এখানে দেখো ইকুয়াল নেই, তাহলে 1 টা আমি নিতে পারবো না, 5 টাও নিতে পারবো না, ঠিক আছে? 1 আর 5 কিন্তু এক্সক্লুড আছে। তাহলে 1 আর 5 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কি কি? 2 3 4, ব্যাস। এটা হচ্ছে, তাহলে এই যে এলিমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল রস্টার ফর্মে লেখা জিকে। আর এই যে এলিমেন্ট গুলোকে দেখতে পাচ্ছি না, বাই কন্ডিশন এখানে লেখা আছে, কন্ডিশনের ভেতরে লুকিয়ে আছে, এটা হয়ে গেল সেট বিল্ডার মেথড। বোঝা গেল বেশি? তাহলে যে ফর্মে আমরা এলিমেন্ট গুলোকে চাক্ষুষ দেখতে পারবো, সেই ফর্মটার নাম হচ্ছে রস্টার ফর্ম। যে ফর্মে এলিমেন্ট গুলোকে চাক্ষুষ দেখতে পারবো না, সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ক্লিয়ার? এবার হচ্ছে সাম স্পেশাল সেটস। এই সেট গুলো একটু মুখস্থ রাখতে হবে। প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন, আচ্ছা ব্ল্যাক কালি ইউজ করছি, এটা বোঝা যাচ্ছে না। ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এন কে বলা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বার, বাংলা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা। তো এই এন সেটের এলিমেন্ট গুলো কি কি হয়? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 and so on, 1 2 3 4 and so on dot dot dot। নেক্সট, এগুলো 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ডাব্লিউ, সেট অফ হোল নাম্বারস। সেট অফ হোল নাম্বারস, এটা বাংলা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যার সেট। তো এই ডাব্লিউ তে কি কি এলিমেন্ট আছে? ডাব্লিউ এলিমেন্ট হচ্ছে ওই এন এর সঙ্গে আরেকটা নতুন আরেক একটা সিঙ্গেল এলিমেন্ট যোগ হবে, সেটা হচ্ছে 0। 0 1 2 0 1 2 3 and so on। ওকে, তাহলে এন এর সঙ্গে 0 অ্যাড হয়ে গেলে সেটা হচ্ছে সেট অফ হোল নাম্বারস বা ডাব্লিউ। ওকে, নেক্সট 3 নাম্বার জেড। এটাকে বলা হয় সেট অফ ইন্টিজার্স। সেট অফ ইন্টিজার্স। সেট অফ ইন্টিজার্স, এর বাংলা মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা, অর্থাৎ সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে, নেগেটিভ পজিটিভ হতে পারে, ঠিক আছে? তাহলে এই জেড এলিমেন্ট গুলো হচ্ছে হোল নাম্বার, অর্থাৎ 0 1 2 3, তার সঙ্গে নেগেটিভ পোর্শনটাও চলে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 1 2 3 and so on। বাদিকে হচ্ছে -1 -2 -3 and এটা হচ্ছে জেড। নেক্সট হচ্ছে 4 নাম্বার কিউ। এটাকে বলা হয় সেট অফ রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস বা মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা, অর্থাৎ এই কিউটাকে এভাবে ডিফাইন করা হয়, এর এলিমেন্ট হবে এক্স
such that x কে আমরা লিখতে পারি p by q আকারে। তোমরা জানো যে মূলদ সংখ্যা কোনগুলোকে বলে? যে সমস্ত সংখ্যাকে p by q ফর্মে আমরা লিখতে পারি সেগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে q সেটে নিশ্চয়ই সেগুলোই থাকবে p by q, যেখানে p, q দুটোই হচ্ছে ইন্টিজার। বোঝা গেল? ৫ নাম্বার, q এর মাথায় c দেব, এটা আমি পরে আবার পড়াবো, পূরক সেট যখন পড়াবো। q এর মাথায় c দেওয়া, এটাকে বলা হচ্ছে সেট অফ ইররেশনাল নাম্বার, সেট অফ ইররেশনাল নাম্বার, রেশনাল অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সমস্ত সেটকে p by q আকারে লিখতে পারি না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যার সেট q কমপ্লিমেন্ট, যেমন √2, √3 এন্ড সো অন। ওকে? নেক্সট হচ্ছে ৬ নম্বর, সমস্ত সেটের বাবা হচ্ছে R, ক্যাপিটাল R। এটাকে বলা হয় সেট অফ রিয়াল নাম্বারস, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যা। ঠিক? তো কোন একটা নাম্বার ধরো ইন্টিজার হলো, সেটাও রিয়াল নাম্বার। কোন একটা নাম্বার রেশনাল হলো, সেটাও রিয়াল নাম্বার। কোন একটা নাম্বার অমূলদ সংখ্যা হলো, অর্থাৎ ইরেশনাল, সেটাও রিয়াল নাম্বার। অর্থাৎ যেকোনো নাম্বারই হচ্ছে রিয়াল নাম্বার। পয়েন্টে থাক, বাই আকারে থাক, পূর্ণ সংখ্যা থাক, প্রত্যেকটা হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে রিয়াল নাম্বারের সেট হচ্ছে সবার থেকে বড়। ওকে? বেশ। তাহলে এটা যেহেতু একটা বেসিক ক্লাস ছিল, আজকে আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে বিভিন্ন টাইপের সেট নিয়ে আলোচনা করব এবং সেট অপারেশন গুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব।